আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা অনুশীলনীর যে নমুনা সৃজনশীলটা আছে এটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। দেখো তো, উদ্দীপক হিসেবে এখানে দুইটা চিত্র দেওয়া আছে। এই চিত্রটা দেখেই আমরা কি বুঝতে পারতেছি, এটা হচ্ছে মানব মস্তিষ্ক, তাই না? তাহলে মানব মস্তিষ্ক। আর বি যে চিত্রটা আছে এটা হচ্ছে নিউরনের একটা চিত্র। দেখো, চিত্রটা দেখে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে স্নায়ুতন্ত্রের একক নিউরনের চিত্র। তাহলে মানব মস্তিষ্ক আর নিউরন এতটুকু আমরা বুঝতে পারলাম। এরপরে আসো ক নাম্বার প্রশ্নটা কি বলছে দেখো তো, জৈবিক ঘড়ি কাকে বলে অথবা বায়োলজিক্যাল ক্লক কাকে বলে। এখন এই যে জৈবিক ঘড়ি, এটা হচ্ছে তোমার মেইনলি আলো অন্ধকারের যে ছন্দটা উদ্ভিদের ক্ষেত্রে, এই যে অনেক উদ্ভিদের ক্ষেত্রে কিছু কিছু জৈবিক ক্রিয়াকলাপ নিয়মিত একই সময়ে চলমান থাকে। এই উদ্ভিদের ক্ষেত্রে জৈবিক ক্রিয়াকলাপ নিয়মিত একই সময়ে চলমান থাকার যে ছন্দ, সেটাই হচ্ছে জৈবিক ঘড়ি বা বায়োলজিক্যাল ক্লক। তার মানে উদ্ভিদের আলো অন্ধকারের ছন্দ। এই জায়গাটায় আমরা এত বেশি ক্লিয়ার হইতে পারতেছি না, আমি একটু তোমাদেরকে আরেকটু ক্লিয়ার করি জিনিসটা। দেখো, কতগুলা উদ্ভিদ, যেগুলো ছোট দিনের উদ্ভিদ ওগুলাতে সূর্যের আলো 8 থেকে 12 ঘন্টা পড়লেই হয়ে যায়। সূর্যের আলো যদি 8 থেকে 12 ঘন্টা পড়ে, সেক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি যে ছোট দিন বা শীতকালে আমরা এরকম দেখতে পাই যে সূর্য অল্প সময় থাকে। তাহলে ছোট দিন বলতে আমরা সূর্য অল্প সময় ধরে তাপ দিবে এটা বুঝতেছি। এখানে আমরা চন্দ্রমল্লিকা আর ডালিয়া ফুলকে অনেক বেশি ব্লুম করতে দেখি, এই মানে অল্প টেম্পারেচার বা অল্প তাপে বা অল্প আলোতেই। এরপরে দেখো, বড় দিনের উদ্ভিদ। বড় দিন বলতে কিন্তু আবার আমরা 25শে ডিসেম্বরটাকে বলবো না। এটা হচ্ছে বড় দিন বলতে সূর্য বেশি সময় ধরে তাপ দিবে বা দিনের দৈর্ঘ্যটা অনেক বড় হচ্ছে, যার জন্য আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে তোমার গ্রীষ্মকাল। গ্রীষ্মকালে সূর্য 12 থেকে 16 ঘন্টা তাপ দিচ্ছে। এখন এই যে বেশি তাপ দিচ্ছে এমন সময় লেটুস আর ঝিঙ্গা যে উদ্ভিদগুলা, এগুলার বৃদ্ধি অনেক বেশি হয়। এরপরে দেখো, আলোক নিরপেক্ষ। এখানে সূর্যের আলো কোনো প্রভাব নেই, সূর্যের আলো অনেকক্ষণ পড়লো বা কম সময় কিছু যায় আসতেছে না। তাহলে শসা আর সূর্যমুখী ফুলের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সূর্যের আলো কোনো প্রভাব ফেলতেছে না। তাহলে এই যে দেখো, কিছু কিছু উদ্ভিদের আলো বেশি প্রয়োজন, কিছু উদ্ভিদের আলো কম প্রয়োজন। এই যে আলো অন্ধকারের এই ছন্দটা, এটাই হচ্ছে আমাদের বায়োলজিক্যাল ক্লক। এরপরের প্রশ্নটা দেখো কি বলছে, শৈবালের জুস পরে কোন ধরনের চলন দেখা যায়। শৈবাল পানিতে ভাসতে থাকে, ওর আবার জুস স্পোর, তার মানে ওর যে স্পোরটা বা গ্যামেটটা, এইখানে আমরা দেখতে পাবো হচ্ছে সামগ্রিক চলন। চলন তোমার দুই ধরনের হয়, একটা সামগ্রিক চলন আর একটা হচ্ছে বক্র চলন। এই যে সামগ্রিক চলনের ক্ষেত্রে কি হবে, তোমার উদ্ভিদের কোনো একটা অংশ বা কোনো একটা উদ্ভিদ এক জায়গা থেকে প্রয়োজনের তাগিদে একদম অন্য কোনো একটা জায়গায় চলে যাবে, মানে সম্পূর্ণ অংশ অন্য কোথাও স্থানান্তরিত হয়ে যাবে। এই যে চলনটা, এটাকে আমরা বলবো সামগ্রিক চলন। আর বক্র চলন আমরা বড় উদ্ভিদের ক্ষেত্রে দেখতে পাই। দেখো তো, আমি যদি একটা গাছ আঁকি, এই যে গাছটা, এই গাছের শিকড় মাটির নিচে এভাবে চলতেছে এবং শাখা প্রশাখাগুলো উপরের দিকে যাচ্ছে সূর্যের আলোর দিকে। এখন সূর্যের আলো ধরো এখানে স্ট্রেট লাইনে ও পাচ্ছে না, ও তখন কি হবে, এভাবে সোজা বড় না হয়ে কিছুটা এভাবে বাঁকা হয়ে বড় হয়ে যাবে। সূর্যের আলো যেদিকে ওই দিকে যাওয়ার চেষ্টা করবে, তাহলে এই যে দেখো কাণ্ডটা বাঁকা হয়ে গেল। এরকম চলন বড় উদ্ভিদের ক্ষেত্রে, এরকম কিছুটা বাঁকা হয়ে যাওয়া বা শাখা প্রশাখা কিছুটা বাঁকা হয়ে বৃদ্ধিপ্রাপ্ত হওয়া, এটাকে আমরা বলবো হচ্ছে বক্র চলন। তাহলে দুই ধরনের চলনের ভিতর শৈবালের জুস স্পোর। শৈবাল হচ্ছে ছোট্ট একটা উদ্ভিদ, পানিতে ভাসমান থাকে, যেটার স্পোরগুলা তোমার পানিতে ভাসমান অবস্থায় তোমার মানে পানিতে বসবাসরত যে উদ্ভিদগুলা, ওদের পরাগায়নের জন্য এই স্পোরগুলো পানিতে ভাসতে থাকে, ভাসতে ভাসতে অন্য কোনো একটা স্ত্রী উদ্ভিদের কাছে গিয়ে পরাগায়ন সম্পন্ন করে। তাহলে এই যে জুস স্পোরের ক্ষেত্রে ওর স্পোরটা পানিতে ভাসতে ভাসতে একটা ফিমেল উদ্ভিদের কাছে যাবে। তাহলে দেখো তো, ওর চলনটা কি সম্পূর্ণ না, পুরা স্পোরটা ভেসে আরেক জায়গায় চলে গেল না? এই যে চলনটা, এটাকে আমরা বলবো হচ্ছে সামগ্রিক চলন। তাহলে শৈবালের জুস পরে আমরা সামগ্রিক চলন দেখতে পাচ্ছি। এই যে দেখো, সামগ্রিক চলন কি জন্য এই সামগ্রিক চলনটা ঘটতেছে, প্রয়োজনের তাগিদে এক স্থান থেকে অন্য স্থানে গমন। কোনো উদ্ভিদ যদি খাদ্য না পায়, মানে ছোট উদ্ভিদ পানিতে ভাসমান, সেক্ষেত্রে তারা ভাসতে ভাসতে অন্য কোথাও চলে যেতে পারে। তাহলে প্রয়োজনের তাগিদে হয় তোমার এই যে এখানে প্রয়োজনটা কি, স্পোরের প্রয়োজনীয়তাটা কি, ও পরাগায়ন সম্পন্ন করবে, এজন্য ওই প্রয়োজনের তাগিদে ও অন্য জায়গায় চলে গেল। এছাড়া কোনো উদ্ভিদ খাদ্যের অভাব দেখা দিলে সে ভাসতে ভাসতে অন্য জায়গায় চলে যাবে। এরকম সম্পূর্ণ দেহটা অন্য কোথাও স্থানান্তরিত হয়ে গেলে এটাকে আমরা বলবো সামগ্রিক চলন। এরপরে আসো গ নাম্বারে কি বলছে, উদ্দীপকের এ চিত্রের গঠন। এই চিত্রটা কি ছিল তাকাও তো, এই চিত্রটা মানব মস্তিষ্ক ছিল না? এই যে মানব মস্তিষ্কের গঠন, গঠন ওয়ার্ডটা যখন বলে দিবে বুঝবা ওখানে চিত্র আঁকা মাস্ট। চিত্রই চাইছে তোমার কাছে, তাহলে আমরা গঠন চিত্রটা আঁকি। চলো, মস্তিষ্কের চিত্রটা কিন্তু এত বেশি কঠিন না, তুমি যদি মাথার খুলিটা একটু সুন্দর করে শেপ দিয়ে আঁকতে পারো,
সেক্ষেত্রে মস্তিষ্ক মানে ভিতরে তোমার ঢেউ খেলানো অংশ, কর্পাস ক্যালোসাম আর এই জিনিসপাতিগুলো দিলেই হয়ে যাবে। আমি যদি একটু তোমাকে এঁকে দেখাই কিভাবে আমি শুরুটা করছি, তোমার যেমনি সুবিধা হয় তুমি অমনি করতে পারো, অথবা চাইলে আমারটাও। এই যে দেখো প্রথমে নাকটা দিব, এরপরে মুখের, এটা তো এই যে দেখো প্রথমে আমি নাকটা দিলাম, এরপরে ঠোঁটের অংশটুকু, এরপরে এই মাথার শেপটা একটু বড় করে গোল করে দিবা। যদি বড় করে দাও সেক্ষেত্রে তোমার আঁকতে কিছুটা সুবিধা, মানে ভিতরে জিনিসপাতিগুলো দিতে সুবিধা হবে। ছোট করে আঁকলে আবার মুরগির মস্তিষ্কের মতো দেখা যাবে, ওটা তখন সুন্দর হবে না। এর ভিতরে আমরা দুইটা লেয়ার দিব, দেখো এইখানে ভিতরে এখান থেকে একটা লেয়ার দিব, তার ভেতরে আরেকটা লেয়ার দিব, এরকম দুইটা লেয়ার দেওয়ার পরে আমি সেরিব্রামটা এঁকে ফেলবো। এই যে অংশটা দিলাম, এরপরে তুমি কি করবা, কর্পাস ক্যালোসামটা দাও, এই যে কর্পাস ক্যালোসাম। এরপরে আমি হচ্ছে ঢেউ খেলানো অংশটা দিয়ে দিব পুরাটা, এখান থেকে এরকম একটা অংশ আর পিছনে পাতার মতো একটা অংশ দিলাম। আর এই যে দুইটা স্তর আমি আঁকছিলাম ওই স্তর দুইটাকে এভাবে এনে এদিকে শেষ করে দিব। এই ঢেউ খেলানো অংশটা এই পর্যন্ত আসবে। ঢেউ 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 ঢেউয়ের অংশটাই অধিকাংশ জায়গা জুড়ে, তাই না? এই জন্য কিন্তু আমরা এই জায়গাটাকে গুরু মস্তিষ্ক বলি, কারণ এটা বেশিরভাগ জায়গা জুড়ে আছে। তাহলে দেখো চিত্র কিন্তু এখানেই শেষ। এই যে পাতার মতো অংশটা আমি দিলাম, এইখানে ভিতরে এই যে এরকম গাছের ডালপালার মতো ছড়ায় দিবা, এখানে একটা হয়ে গেছে। দেখো মস্তিষ্কের চিত্র কিন্তু এতটুকুই। তাহলে এই যে চিত্রটা, চলো আঁকার পরে আমরা চিহ্নিতকরণটা একটু ঠিক করে করি। চিহ্নিতকরণ ঠিক মতো করলেই হচ্ছে হবে, কারণ আমরা তো চিত্রাঙ্কন প্রতিযোগিতায় যাচ্ছি না, আমাদের চিত্র এত সুন্দর হওয়া লাগবে না। যার জন্য ওই যে চিহ্নিতকরণটা যদি তুমি ঠিক করে করো তাহলে হচ্ছে নাম্বার দিয়ে দিবে। তাহলে সবার প্রথমে মাথার যে খুলিটা, খুলির ভিতরে মস্তিষ্কটা সুরক্ষিত অবস্থায় থাকে, আমরা জানি এটাকে আমরা কি বলবো, করোটি। করোটি, করোটির ভিতরে কি থাকতেছে, এটা হচ্ছে আমার কর্পাস ক্যালোসাম। এই যে দেখো এই জায়গার অংশটা, এটাকে আমি কি বলবো, এই রংটা কি দেখা যায়, কর্পাস ক্যালোসাম। ক্যালোসাম কোন জায়গার অংশটা, এই যে অংশটা। এরপরে এই যে ঢেউ খেলানো যে অংশটুকু, এইটাকে আমি বলবো হচ্ছে সেরিব্রাম। সেরিব্রাম। এরপরে এইখানে দেখো এই অংশটুকু হচ্ছে থ্যালামাস, তার সামনের দিকের অংশটুকু হচ্ছে হাইপোথ্যালামাস। থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস, এই তিনটা নিয়ে আমাদের অগ্র মস্তিষ্ক গঠিত হয়। মস্তিষ্কের কিন্তু তিনটা পার্ট আছে, অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক। এটা দেখো এতটুকু হচ্ছে আমার অগ্র মস্তিষ্কের অংশ। এরপরে মধ্য মস্তিষ্ক কোন জায়গাটা, এইখানে দেখো এই যে এই অংশটা হচ্ছে আমার মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্ক। এরপরে সেরিবেলাম, পন্স এবং মেডুলা অবলঙ্গাটা, এই যে তিনটা অংশ, এই তিনটা অংশ নিয়ে হচ্ছে আমার পশ্চাৎ মস্তিষ্ক গঠিত হয়। পশ্চাৎ মস্তিষ্ক, অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক। এবার এই যে চিত্রটা আমরা আঁকলাম, খেয়াল রাখতে হবে সবগুলা চিহ্নিতকরণ যেন আমি হাতের ডান পাশে করি। এরপরে দেখো চিত্রতে কিন্তু কখনোই নাম্বার দিবে না যদি না তুমি চিত্রের নাম দাও। এই যে চিত্রটা আমি এটা কি আঁকলাম, মানব মস্তিষ্ক। এই যে দেখো হয়ে গেছে, কিন্তু আমাদের গঠন চিত্র আঁকতে বলছে, এতটুকু আঁকতে পারলেই হচ্ছে যথেষ্ট। এখন অনেক সময় কি হয়, অনেক টিচার শুধুমাত্র চিত্র দেখে স্যাটিসফাই হয় না, ওরা চিত্রের সাথে কিছু বর্ণনাও চায়। সেক্ষেত্রে আমরা বর্ণনাটা কিভাবে দেব, আমাদের মস্তিষ্ক যেটা তোমার 1.36 কেজি হয়, মানে গড় করলে, সেক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে আমরা কিছুটা ভারী দেখি আর মহিলাদের ক্ষেত্রে ভারটা কিছুটা কম হয়, মানে ওজনটা কম হয়। এখন এই যে অংশটা মস্তিষ্কটা, এটা যেহেতু এতটুকু ভারী, কিন্তু আমাদের ভারটা অনুভব হয় না কি জন্য বলো তো, এইখানে একটা ফ্লুইড থাকে, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, এই ফ্লুইডের ভিতর মস্তিষ্কটা ভাসমান অবস্থায় থাকে। এবং বাইরে থেকে আমরা ঢেউ খেলানো যে অংশটুকু দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সবচেয়ে বড় অংশ, যেটা হচ্ছে সেরিব্রাম, যার জন্য সেরিব্রামকে আমাদের গুরু মস্তিষ্ক বলা হয়। সেরিব্রামকে কিন্তু গুরু মস্তিষ্ক বলা হয়। এরপরে দেখো মস্তিষ্কের বর্ণ যদি আমরা বলতে চাই, বাইরে থেকে দেখলে এই মস্তিষ্কটা হচ্ছে তোমার ধূসর বর্ণের এবং ভেতরে ওইটা হচ্ছে সাদা বর্ণ থাকে বা হোয়াইট ম্যাটার থাকে। এই যে গ্রে ম্যাটার আর হোয়াইট ম্যাটার, এটা আমরা মনে রাখবো কিভাবে, বোধু ভিসা ওয়ার্ডটা মনে রাখবা, বোধু ভিসা।
বাহিরে ধূসর ভেতরে সাদা, মনে থাকবে, বাহিরে ধূসর ভিতরে সাদা। বধূ ভিসা, মস্তিষ্কের যে বর্ণটা, ধূসর বর্ণকে আমরা ইংরেজিতে কি বলি? গ্রে বলি। তাহলে বাইরে থাকতেছে গ্রে ম্যাটার আর ভেতরে থাকতেছে সাদা হোয়াইট ম্যাটার। আর সুষুম্নাকাণ্ডের ক্ষেত্রে কিন্তু ওর উল্টাটা দেখি, সুষুম্নাকাণ্ডের ক্ষেত্রে ভেতরে দেখি ধূসর, বাহিরে দেখি সাদা। এই জায়গাটা একটু মনে রাখিও। তাহলে এই যে কথাবার্তাগুলো এগুলো বলবা। আর কোন মস্তিষ্কের কোন অংশটা, এই যে সেরিব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস, এই তিনটা হচ্ছে আমাদের অগ্র মস্তিষ্ক। তারপরে সেরিবেলাম, পন্স, মেডুলা অবলঙ্গাটা, এই তিনটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। মধ্যম মস্তিষ্কটা কি করতেছে? অগ্র আর পশ্চাৎ মস্তিষ্ককে পৃথক করতেছে। এই কথাবার্তাগুলো নিচে দিয়ে একটা প্যারায় লিখে দিবা, তাহলেই আমাদের এনাফ। এই জায়গায় আর নাম্বার কাটতে পারবে না। এরপরে ঘ নাম্বারে কি বলছে? পরিবেশের সাথে দেহের বিভিন্ন অঙ্গের কাজের সমন্বয় রক্ষায় উদ্দীপকের বি চিত্রের ভূমিকা। বি হচ্ছে নিউরন। এখন এই যে সমন্বয় রক্ষাটা, নিউরন কিন্তু আসলেই সমন্বয় রক্ষার কাজটাই করে। আমাদের যে স্নায়ুতন্ত্র আছে, স্নায়ুতন্ত্রটা আমাদের দেহের বিভিন্ন অঙ্গের ভিতরে সমন্বয় সাধন করে। স্নায়ুতন্ত্রের এককই হচ্ছে তোমার নিউরন। তাহলে নিউরনের কাজটা আমরা একটু দেখি, তাহলেই তুমি বুঝতে পারবা ও সমন্বয় রক্ষা করতেছে কিভাবে। চলো আমরা নিউরনের একটা চিত্র দেখি। চিত্র না, মেনলি ওর কাজটা দেখবো আর কি। এই যে দেখো, একটা তারার মতো অংশ আমি আঁকলাম, এটাকে আমরা বলবো কোষ দেহ। ওর ভিতরে একটা নিউক্লিয়াস থাকে। এই কোষ দেহের চারপাশে তোমার এরকম ছোট ছোট কিছু প্রলম্বিত অংশ থাকে এবং একটা প্রলম্বিত অংশ আকারে খুব বড় থাকে। এই প্রলম্বিত অংশটার উপরে মায়োলিন জমা হয়। দেখো মায়োলিন জমা হচ্ছে। এই মায়োলিনগুলো জমা হয়, ওর উপরে আরেকটা লেয়ার থাকে। এই লেয়ারটাকে আমরা বলবো হচ্ছে নিউরিলেমা আবরণ। এখন অ্যাক্সন যেখানে শেষ হচ্ছে, এই যে লম্বা অংশটা যেখানে শেষ হচ্ছে, ওইখানে তোমার এরকম কিছু শাখা প্রশাখা তৈরি হয়। এইগুলাকে আমরা বলবো হচ্ছে অ্যাক্সন প্রান্ত বা অ্যাক্সন টার্মিনাল। এখন এই যে আমার নিউরনটা, এই নিউরনটার পরে, নিউরন তো বডিতে একটা থাকে না, অনেকগুলো নিউরন থাকে, জালের মতো ছড়ানো ছিটানো থাকে। তাহলে এই যে প্রথম নিউরনটা, এরপরে এখানে আমার আরেকটা নিউরন আঁকি, এই যে একটা তারার মতো অংশ, ওখানে ভিতরে আছে নিউক্লিয়াস। তারপরে এই যে ছোট ছোট প্রলম্বিত অংশ, এরপরে একটা প্রলম্বিত অংশ আকারে খুব বড়, এটার উপরে আবার কি থাকবে? মায়োলিন জমা হইলো। দেখো মায়োলিন জমা হয়েছে। এরপরে এর শেষে তোমার এরকম অ্যাক্সন প্রান্ত বা অ্যাক্সন টার্মিনাল আছে, এইটা একটা নিউরন। এরপরে এইখানে আমি আরেকটা নিউরন আঁকি, এই যে তারার মতো একটা অংশ, এই যে ছোট ছোট প্রলম্বিত অংশ, মানে সেম স্ট্রাকচার ধরো আমি আঁকতেই আসি, মানে অনেকগুলা জালের মতো ছড়ানো ছিটানো অবস্থায় আছে। এখন এই যে নিউরনগুলা এভাবে আমার পুরো বডিতে ছড়ানো আছে। এখন এই জায়গাটা একটু তাকাও, এই যে ওর অ্যাক্সন টার্মিনালটা, প্রথম নিউরনের যে অ্যাক্সন টার্মিনালটা আর দ্বিতীয় নিউরনের যে ডেনড্রাইটটা, ওরা খুবই কাছাকাছি অবস্থান করতেছে না? দেখো তো, আমি জুম করে যদি দেখাই, দেখো তো ওরা খুবই কাছাকাছি অবস্থান করতেছে না? একদম লেফটে থাকে নাই, কিন্তু কিছুটা কাছাকাছি অবস্থান করতেছে। এই অবস্থানের জায়গাটা দিয়েই হচ্ছে আমাদের উদ্দীপনাটা পরিবাহিত হবে। এই জায়গাটাকে আমরা বলবো হচ্ছে সিন্যাপস। এই জায়গাটাকে, এই যে দেখো কিছুটা সংযুক্ত, এই জায়গাটাকে আমরা বলবো হচ্ছে সিন্যাপস। সিন্যাপসের মাধ্যমেই হচ্ছে মেইনলি তোমার উদ্দীপনাটা এক নিউরন থেকে আরেক নিউরনের কাছে যাচ্ছে। আবার এইখানে দেখো 2 নাম্বার নিউরনের যে অ্যাক্সন টার্মিনাল, ওইটার সাথে আমার 3 নাম্বার নিউরনের ডেনড্রাইটগুলো খুবই কাছাকাছি অবস্থান করতেছে। তাহলে এই জায়গাটাকেও আমি বলবো সিন্যাপস। এরকম সিন্যাপসের মাধ্যমে পুরা বডিতে জালের মতো তোমার নিউরনগুলো ছড়ায় আছে। এখন কাজটা কি হয়? ধরো তোমার বডিতে এই জায়গার নিউরনটা তোমার আঙ্গুলের এখানে আছে, হ্যাঁ, আঙ্গুলের এখানে তুমি সেলাই কাজ করতেছো, সুইটা হঠাৎ তোমার আঙ্গুলে বিঁধে গেল, তখন তুমি তাড়াতাড়ি করে হাতটা ছড়ায় ফালাবা। তাহলে এই যে আকস্মিকভাবে বা তৎক্ষণাৎ তুমি যে কাজটা করলা, এটাই হচ্ছে আমাদের মানে প্রতিবর্তী ক্রিয়া, যেটা নিউরনের মাধ্যমে হয়। মানে নিউরন হচ্ছে এই উদ্দীপনাটা নিচ্ছে, এই যে সুই এখানে বিঁধলো, তখন এই উদ্দীপনাটা নিয়ে তাড়াতাড়ি করে কোথায় পৌঁছায় দিবে? কেন্দ্রের কাছে পৌঁছাইতে যাবে বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কাছে পৌঁছাবে। তখন এই যে কেন্দ্রে কি থাকতেছে? মস্তিষ্ক আর সুষুম্নাকাণ্ড থাকতেছে। সুষুম্নাকাণ্ড কোথায়? ব্রেইনের একদম পিছন থেকে শুরু করে একটা লম্বা স্নায়ু আমাদের মেরুদণ্ডের ভিতর দিয়ে চলে যায়। এই যে মেরুদণ্ডের যে হাড়গুলা, এগুলো ছোট ছোট 33টা হাড়, এই যে ছোট একটা হাড় ছোট একটা হাড়, এভাবে করে 33টা হাড় মিলে আমাদের মেরুদণ্ডটা গঠিত হয়। এখন এই মেরুদণ্ডের ভেতরে ফোরামেন থাকে। এই যে ফোরামেনটা, এটার ভিতর দিয়ে তোমার স্নায়ুটা এভাবে লম্বা হয়ে চলে যাচ্ছে। তখন এই দুটি হচ্ছে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রের কাছে সে কি করবে? উদ্দীপনাটা বা নিয়ে আসার চেষ্টা করবে, মানে যেটা সে গ্রহণ করতেছে অনুভূতিটা। অথবা তুমি ধরো কোনো একটা গরম জায়গা স্পর্শ করলা, তাড়াতাড়ি করে গরম লাগার কারণে আমরা ওইটা ছেড়ে দিই না হাত থেকে,
এই যে অনুভূতিটা, এটা আমাদের সুষুম্না কাণ্ড পর্যন্ত নিয়ে আসবে। কে নিয়ে আসবে? এই যে প্রথম নিউরনটা গ্রহণ করবে, গ্রহণ করে ওর ভিতর দিয়ে এই সিনাপসের মাধ্যমে দ্বিতীয় নিউরনে আসবে, দ্বিতীয় নিউরন থেকে এভাবে করে সিনাপসের মাধ্যমে তৃতীয় নিউরনে, এভাবে করে তোমার সুষুম্না কাণ্ড পর্যন্ত চলে আসবে। এরপরে সুষুম্না কাণ্ড তোমাকে একটা আদেশ দিবে যে হ্যাঁ তুমি হাতটা সরায় ফেলাও। এরকম এই কাজগুলো কিন্তু তুমি কখনো নিজের ইচ্ছায় করতে পারবে না। তুমি গরম একটা জিনিস ধরছো, তুমি এটা ফেলে দিলে, ধরো গরম একটা পাতিল নিছো, রান্না করে রাখছে আম্মু, তুমি যদি এখন ছেড়ে দাও, অবশ্যই তুমি বকা খাবা, এটা বুঝতেছো, কিন্তু তবুও তুমি এটা ধরে রাখতে পারবা না। এই কাজগুলো আমাদের মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয় না, বা তোমার প্রাণীর ইচ্ছাধীন না, এটা অটোমেটিক তোমার হয়ে যাবে আকস্মিকভাবে। তাহলে এই যে উদ্দীপনাটা গৃহীত হইলো, এটা কিভাবে যাচ্ছে দেখো, খুব ফাস্ট সঞ্চালিত হবে, এখানে ভিতর দিয়ে এইভাবে চলে যাবে, এবং যে সিদ্ধান্তটা, ওই সিদ্ধান্তটাও সেম এরকম করে চলে আসবে। তখন তুমি হাতটা তাড়াতাড়ি করে সরায় ফেলাবা। এই যে কাজটা আমার হাতের সাথে ওই যে পরিবেশের যে উষ্ণ আবহাওয়াটা, বা এই যে সুই বিঁধলো, এই আমার বডির যে অংশগুলোর ভিতরে সমন্বয় সাধনে কাজ করতেছে। ধরো তুমি টিভি দেখতেছো, তোমার পায়ে মশা কামড় দিল, এখন তোমার চোখ কিন্তু টিভির দিকেই থাকবে, কিন্তু হাতটা অটোমেটিক যা মশার উপর কিন্তু থাপ্পড় বসায় দেয়। অনেক সময় দেখবে এরকম হয়, অনেক সময় আবার বোঝাও যায় না, মশাটা রক্ত খাইতেই থাকে, দেখবে এরকম হয়। যার কারণ হচ্ছে ওই যে মশা একটা ওর যে স্যালাইভাটা আমাদের রক্তে দিয়ে দেয়, ওই জায়গাটা অবশ হয়ে যায়, যার জন্য এই স্নায়ুগুলো উদ্দীপনাটা নিতে পারে না। এখানে যে মশা খাচ্ছে ওইটা আলাদা বিষয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তো আমরা হাত দিয়ে মশাটাকে মেরে ফেলতেছি, এরকম দেখতেছি, তাই না? তাহলে এই যে তোমার বডিতে সমন্বয় সাধনের কাজটা, কোথায় পায়ে মশা কামড় দিছে, তোমার হাত যায় অটো ওইটাকে থাপ্পড় দিচ্ছে, এই যে সমন্বয় সাধিত হচ্ছে দেহের অর্গানগুলোর ভিতরে, এটা করতেছে কে? এই স্নায়ুতন্ত্র কিন্তু করতেছে। স্নায়ু আমাদের পেশিকে সংকুচিত প্রসারিত হইতে সাহায্য করে, যার জন্য আমাদের দেহের সমন্বয় সাধিত হয় বা সঞ্চালন সম্পন্ন হয়। তাহলে এই যে নিউরনটা, উদ্দীপকে তো এই একটা চিত্রই দেওয়া ছিল, তাহলে ও আমাদের সমন্বয় কাজ করতেছে, এটা আমরা বলতে পারি। তাহলে পরিবেশের সাথে, এই যে পরিবেশ থেকে যে কোনো উদ্দীপনা নিচ্ছে না, পরিবেশ থেকে যে কোনো উদ্দীপনা নিচ্ছে, এই যে পরিবেশের সাথে তোমার বডির যে কোনো অংশের, দেহের বিভিন্ন অঙ্গের কাজের যে সমন্বয়টা, এটা কে রক্ষা করলো? নিউরন অবশ্যই রক্ষা করছে। তাহলে আশা করি আমি বুঝাইতে পারছি। যখন তুমি বর্ণনা দিতে যাবা, সেক্ষেত্রে এই যে অনেকগুলো নিউরনের যে এই জালের মতো চিত্র, ওইটা চাইলে এঁকে দিতে পারো, সেক্ষেত্রে আরেকটু সুন্দর হয়। আর বর্ণনা আমি যে বললাম, আমি মুখে যেই কথাগুলো বললাম, এই কথাগুলো অবশ্যই তুমি বুঝতে পারছো, মাথায় ঢুকছে না, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে না? কনসেপ্ট ক্লিয়ার করাটাই হচ্ছে আমার উদ্দেশ্য। আমি বসে বসে তোমাকে ধরে ধরে পিডিএফ রিডিং করাইতে চাই না। পিডিএফ তোমার কাছে ইজি বায়োলজি বইটা আছে, তুমি চাইলেই পড়তে পারতেছো, বইয়ের ভিতর লেখা আছে, কিন্তু তোমাকে জিনিসটা বোঝানো হচ্ছে আমার কাজ। আশা করি এই ক্লাসের মাধ্যমে আমি তোমাকে জিনিসটা বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।